স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। নির্বাচন কমিশনে থাকছে না জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, তৈরি হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। সিভিল রেজিস্ট্রেশন কমিশন খসড়া অধ্যাদেশ 2025 থেকে এই তথ্য জানা গেছে। সোমবার সচিবালয়ে সরকারের সাথে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দলের সাথে এনআইডি সেবা সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনআইডি সেবা ইসি থেকে নিয়ে আলাদা কমিশন গঠনের কথা বললে নির্বাচন কমিশন সে বিষয়ে কোনো মতামত দেয়নি। সরকার ইসি থেকে এনআইডি সেবা নিয়ে আলাদা কমিশন করতে এরই মধ্যে খসড়া অধ্যাদেশ প্রস্তুত করেছে। দুপুরে এক আলোচনা সভায় এনআইডি কার্ডকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটি নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাংগঠনিক যাত্রা শুরু হলো জাতীয় নাগরিক পার্টির। সকালে স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দলটির কার্যক্রম শুরু হয়। আর নির্বাচনের আগেই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানান দলটির নেতারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়তে হলে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। এ সময় শর্ত পূরণ করে দলটি নিবন্ধনের জন্য আবেদন করবে বলেও জানানো হয়। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন বাংলাদেশের সত্য প্রকাশ, জবাবদিহি, ক্ষতিপূরণ, ক্ষত সারিয়ে ওঠা ও সংস্কারে সহায়তা করবে বলে আশা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের। সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৮তম অধিবেশনে মানবাধিকার বৈশ্বিক হালনাগাদ তথ্য তুলে ধরেন তিনি। বলেন, বাংলাদেশে ফৌজদারি মামলা এবং সংখ্যালঘুদের ওপর সহিংসতা সহ প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিবেদন। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে আপিলের রায় আগামী ৬ মার্চ নির্ধারণ করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। গেল বছরের ১০ ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করে আপিল বিভাগ। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে ২০১৩ সালের ১৭ই নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। লিবের উপরে আজকে শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে আদালত দুদকের যে মামলা, সেই মামলার কোনো সাবস্টান্স খুঁজে পায় নাই। অ্যাপিল বিভাগের সকল জজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টান্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য ৬ মার্চ ওনারা দিন ধার্য করেছেন। রাজধানীর ইফতার বাজারে জমে উঠেছে বেচা বিক্রি। ইফতার বাজারের চিত্র জানাতে ধানমন্ডি থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, জানাবেন ধানমন্ডির ইফতার বাজারের চিত্র, আর সেই সাথে ইফতারের আইটেমগুলো মানসম্মতভাবে বিক্রি হচ্ছে কিনা সেটাও জানাবেন। তরুণী, নানা রকমের বাহারি ধরনের বলা যায় যে ইফতারির পসরা সাজিয়ে বসেছে দোকানিরা বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি। ইতিমধ্যে আমরা এখন আছি ধানমন্ডির যে জায়গাটিতে ৭ মসজিদ রোড, এখানে বাহারি রকমের কিন্তু ইফতারি পসরা এখানে সাজানো হয়েছে। ক্রেতারাও আসছেন, বিশেষ করে আরও কিছুটা সময় বাকি আছে ইফতারে, তারপরেও ক্রেতারা যারা আসছেন তারা মূলত বলছেন যে বাসায় বানানো কিছুটা ঝামেলা হয়, কারণ অফিস শেষ করে বাসায় গিয়ে ইফতার বানানোটা সেটা অনেকটা
কষ্টদায়ক, তাই তারা এখান থেকে কিছু কিছু আইটেম এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন, যাতে করে বাসা অনেক পণ্য কিন্তু তৈরি করা হয় না। আমি তারপরে একটু জিজ্ঞেস করতে চাই এখানে স্বাস্থ্যসম্মত কিনা, একটু জানতে চাচ্ছিলাম মুরব্বী, এখান থেকে রাস্তা থেকে কেন নিচ্ছেন? বাসায় কি খাওয়া যেত না, মানে বাসা বানানো যেত না? বাসা হলো যে এখানে আমি তো চাকরি করি, আমার কলিগরা ধরেছে আমাকে যে স্যার আপনি তো মুরব্বী মানুষ, আপনার থেকে আমরা শুরু করি যে আপনি আমাদেরকে ইফতার করাবেন, এরকম করে আমাকে সবাই মানে কতটা স্বাস্থ্যসম্মত আপনার কাছে কি মনে হয়, বাইরের ইফতারগুলো কতটা স্বাস্থ্যসম্মত হয়ে থাকে? আসলে এটা বলতে গেলে তো মোটেই স্বাস্থ্যসম্মত না। ঘরের বানানো থেকে এটার মধ্যে মানে অনেক তফাৎ আছে। তারপরেও আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আমরা মনে করেন যে আর খেতেই হয়, মানে বাস্তবতার তাগিদে খেয়ে নেই। অসংখ্য ধন্যবাদ। তরুণী, বিষয়টা হচ্ছে যে অনেকে বাধ্য হয়ে কিনছেন, আবার জানেন যে স্বাস্থ্যসম্মত না, তারপরেও বাধ্য হয়ে কিনতে হয়, আবার অনেকেই শখের বশেও কিন্তু কিনছেন। তবে স্বাস্থ্যসম্মত এখানে বলা যেতে পারে, যেখানে এখানে একটা যে পলি দেওয়া আছে, পলিযুক্ত করা আছে, যাতে করে কোনো ধরনের মাছি বা ধুলাবালি থেকে রেহাই পায় পণ্যগুলো। আর ক্রেতারা সবসময় বরাবরই বলেন যে সময়ের বা ব্যস্ততার কারণেই ইফতারটা বাইরে থেকে কেনা হয়, এটা অভ্যাসে পরিণত হয়েছে, না কিনলেই নয়, কিছু কিছু আইটেম বাসায় বানানো যায় না, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। তো এই ছিল তরুণী এখান থেকে সবশেষ। তরুণী, আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনে চট্টগ্রাম জেলায় আহত ১১৩ জনকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই চেক হস্তান্তর করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, চট্টগ্রামের এখন পর্যন্ত ৫৬৫ জন আহতের তালিকা হয়েছে। এর মধ্যে ২৫০ জনকে আগে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে ১১৩ জনকে চেক দেওয়া হয়েছে। এরই মধ্যে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।